করোনার পর তরুণরা এখন স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাচ্ছেন, অথচ করোনার এই পুরো সময়টাতে তাদেরকে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। করোনার এই দুঃসময়ে আমরা তরুণদের পাশে ছিলাম, তরুণদের পাশে আছি। আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবন জার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন জার পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে ক্যারিয়ার। করোনার সংক্রমণের হার কমে আসায় আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। দলে দলে শিক্ষার্থীরা ফিরে আসছেন ক্যাম্পাসে। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে আসার সেই মুহূর্তগুলো সত্যি এক ভিন্ন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার কথা আমরা শেয়ার করতে চাই আপনাদের সাথে। হলে ফিরে আসার মধ্য দিয়ে কত কিছুই না ফিরে পাওয়া বন্ধুদের, ফিরে পাওয়া ভালো লাগার সেই মুহূর্তগুলোকে। এই লোনের মধ্যে আমরা সাধারণত রাতে বা যখন তখনই আসলে আড্ডা দিই, তো এই জায়গায় বসে আগে ক্যান্টিনে খাইলাম, তো সব কিছু অনেক ভালো লাগছে। ম্যামরা খুব সুন্দরভাবে আমাদেরকে সাদা অভ্যর্থনা দিয়েছে। যেহেতু আমাদের মাস্টার্স চলতেছে, কয়দিন পর হয়তো আমরা আর হল পাবো না, সেজন্য আর কি ওই যে পুরনো লোন, পুরনো জায়গা, পুরনো অনুভূতি সব মিলে আর কি। করোনায় 18 মাস বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষকরা। 18 মাস পর হলে প্রবেশ করা মাত্রই শিক্ষার্থীরা যেন ভুলে গেলেন কতটা সংকটের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। বন্ধুদের পেয়ে হলের রুমে রুমে চলে পুরনো সেই আড্ডা। অনেক রুমে ছিল আপনার এই যে ইন্দুর আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কেটে দিয়েছে, অনেক কাগজপত্র ছিল, ওদের বই খাতা ছিল, সবগুলো নষ্ট হয়ে গেছে। পাশাপাশি কাপড় চোপড়ও অনেকের নষ্ট হয়েছে। মাঝে ডিপ্রেশনে ছিল অনেকেই ছিল, এবং আপনারা হয়তো খেয়াল করেছেন প্রায় আত্মহত্যার ঘটনা ঘটেছে। তো এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমি মনে করি মানসিকভাবে খুবই ভালো আছে। শিক্ষার্থীরা বলছেন সামনের দিনগুলোতে মূল চ্যালেঞ্জ হবে করোনায় শিক্ষা জীবনের ক্ষতি পুষিয়ে নেওয়া। করোনার মাঝখানে অনেকদিন পিছিয়ে গেছি, তো সেই হিসাবে চিন্তা করলে একাডেমিকভাবে আমরা অনেক পিছিয়ে গেছি, প্রায় 1 বছর পিছিয়ে গেছি। তো আমাদের এখন টার্গেট থাকবে যে 1 বছরটা কিভাবে আমরা কাটিয়ে নিতে পারি। যে পরিকল্পনা আমরা নিয়েছি লস রিকভারি প্ল্যান, সেটি অনুসরণ ইতিমধ্যে করেছে এবং সেখানে আশাব্যঞ্জক উন্নয়ন ঘটছে। আমরা এই যে ছুটিগুলো শিক্ষকরা স্যাক্রিফাইস করলেন, ছুটিগুলো কমিয়ে আনলাম। সাপ্তাহিক দিনগুলো, ছুটির দিনগুলো তো বিভিন্ন একাডেমিক কার্য করার আমরা অনুমতি দেই। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হলেও এখনো কয়েকটি বাকি রয়ে গেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে চলছে 18 অক্টোবর হল খোলার প্রস্তুতি। যদিও অনেক শিক্ষার্থী নানা বাস্তবতায় ক্যাম্পাসের আশেপাশেই থাকছেন বেশ কয়েক মাস আগে থেকে। হলের লাইফটাই হচ্ছে অন্যরকম। আমরা যেমন এই যে মেসে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন কিরকম একটা বাজে অবস্থা। আর হলে অনেকটা পড়ালেখার যেমন উপযোগী, তেমনই থাকারও কোনো সিকিউরিটির কোনো অভাব নেই, সব ধরনের ফ্যাসিলিটিস আছে। এখানে আমরা অনেকে টিউশনি করে চালাই, কিন্তু বাসায় থাকাতে এই ফ্যাসিলিটিসটা পাইনি। ওইখানে স্কুল কলেজ বন্ধ ছিল, সব দিক থেকে ফ্যামিলি একটা প্রেশার, 1 বছর নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটা গ্রামের মেয়ে, বা আমি যেখান থেকে উঠে আসছি সেটা কি সেখান থেকে উঠে আসা খুব একটা সহজ না, অনেক স্ট্রাগল করে পর্যন্ত আসছি। একটা কৃষি ফ্যামিলির মেয়ে, সেখান থেকে যদি এখন হুট করে সব বন্ধ হয়ে যায়, বাবা মাকে তো এক্সপেক্ট করে পাঠাইছি, তো সেটাতে একটু ডিপ্রেশন লাগে। অক্টোবরের মধ্যেই বেশিরভাগ বিশ্ববিদ্যালয় খুলে গেলে স্বাভাবিক শিক্ষা জীবন ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি বিশেষ দিক হলো সেখানে জীববৈচিত্র্য ঠিক রেখে শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করা হয়। কিন্তু করোনার কারণে শিক্ষার্থীদের অবস্থান ক্যাম্পাসে দীর্ঘদিন ছিল না। সেই সুযোগে বন্য প্রাণী থেকে শুরু করে নানা ধরনের প্রাণী ক্যাম্পাসের নানা দিকে ছড়িয়ে পড়েছে। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন একদল শিক্ষার্থী। ক্যাম্পাস খোলার কয়েকদিন আগের দৃশ্য এটি। ক্যাম্পাসের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনন্যা। ঘুরে দাঁড়াতে অবাক হতে হলো না, ভয় পাওয়া নয়, বরং সাপ যে শুধু মানুষের ক্ষতি করে না
সেই ধারণাটি দিতে এমন সব দৃশ্যে দেখা যায় অনন্যা, মাহফুজ আর তাদের বন্ধুদের। সাপের ব্যাপারে সচেতন হওয়া এই মুহূর্তে তাদের ক্যাম্পাসে খুব বেশি প্রয়োজন বলে মনে করেন শিক্ষার্থীরা। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকায় এবং শিক্ষার্থীদের অবস্থান না থাকায় ওই সময়টাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপকভাবে সাপের বংশবিস্তার ঘটেছে। সেই সাপগুলো ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের আনাচে কানাচে। সাপ দেখে ভয় পেয়ে কেউ যেন সেগুলোকে অহেতুক মেরে না ফেলে, সেই লক্ষ্যে ক্যাম্পাস খোলার আগে রাত দিন কাজ করে গেছে একদল শিক্ষার্থী। সাপ উদ্ধার আর সচেতনতার জন্য কাজ করে যাওয়া শিক্ষার্থীরা তাদের সংগঠনটির নাম দিয়েছেন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেস্কিউ ফাউন্ডেশন। কিছুদিন আগে কর্মচারীদের যে কোয়ার্টার, সেখানে মুরগির খোয়ারে একটা দাঁড়ার সাপ ঢুকে গিয়েছিল। তারা হয়তো চাইলেই সেটাকে মেরে ফেলতে পারতেন, কিন্তু তারা আমাদেরকে কল দিয়ে জানান যে তাদের বাসায় সাপ ঢুকেছে, আমরা যেন উদ্ধার করি। বা পার্শ্ববর্তী যে মেসগুলো, যেখানে এই মুহূর্তে ক্যাম্পাসের শিক্ষার্থীরা থাকছেন, তারাও বিভিন্ন সময় যখন ঘর গিন্নি বা এ ধরনের সাপের মুখোমুখি হয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের মধ্যে এখন আর ওই ব্যাপারটা কাজ করে না যে সাপ দেখলেই লাঠি খুঁজতে হবে, বরং তারা এখন অনেক বেশি সচেতন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধ ক্যাম্পাসে নিরিবিলি উপযোগী পরিবেশ পেয়ে বিষধর আর নির্বিষ উভয় সাপের বংশবিস্তার ঘটেছে ব্যাপকভাবে। ক্যাম্পাস খোলার আগে মানুষের বিচরণ বাড়ায় সেগুলো প্রায়ই চলে আসছে ক্যাম্পাসের লোকালয়ে। পাতি কালকে উঠে মারাত্মক একটা বিষধর সাপ। আবাসিক হল খুলে দেওয়ার আগে আগে সাপটিকে উদ্ধার করে শিক্ষার্থীরা। ঘরগিন্নি সাপ। খবর পেয়ে এই সাপটিকে শিক্ষার্থীরা উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে। দাঁড়ার সাপ। ক্যাম্পাস খোলার আগে সাপটিকে উদ্ধার করা হয় সেখানকার একজন কর্মচারীর বাসা থেকে। এরকম সাপ উদ্ধারে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে গেল কয়েকদিনে। ধারণা করা হচ্ছে দীর্ঘদিন পর ক্যাম্পাস খোলায় শিক্ষার্থীদের হঠাৎ বিচরণের কারণে আরও অনেক সাপ বের হয়ে আসতে পারে। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি হিসেবে সাপ এবং শিক্ষার্থীদের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে মাহফুজ, অনন্যারা। কোনো ব্যক্তির সাথে যেন ওই প্রাণীগুলোর কনফ্লিক্ট তৈরি না হয়, আমরা সেজন্য আমাদের মতো করে নিজস্ব প্রস্তুতি রেখেছি। যেমন ক্যাম্পাস খোলার আগেই আমরা গতকালই একটা ব্ল্যাক রেট রেস্কিউ করার কল পাই আমাদের ডেইরি গেট থেকে। তো সেখান থেকে আমরা সাপটাকে রেস্কিউ করে আবার অবমুক্ত করি। এই সময়ে আরও বিভিন্ন জায়গা থেকে রেস্কিউ কল আসছে। যেমন কদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর বাসায় সাপ ঢুকেছিল, সেখান থেকে আমরা সাপটাকে রেস্কিউ করি। তাদের এইসব উদ্যোগকে সমর্থন দিয়ে যাচ্ছেন কয়েকজন শিক্ষক। তারা মনে করেন এটাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলাদা ঐতিহ্য। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিভিন্ন জায়গায় যেমন সাপ হয়তো তার নিজের আবাসস্থল মনে করেই সেখানে থাকতে পারে। তো হয়তো কিছুদিন আমরা এই ধরনের প্রবলেম পেতে পারি যে হয়তো কোনো বাসা বা কোনো হল থেকে বা কোনো বিভাগ থেকে সাপ দেখা যাচ্ছে, এরকম কোনো কল আসতে পারে। আপনাদের সামনে যদি আপনারা যখন ক্যাম্পাসে উঠবেন, আপনারা যদি কখনো সাপ দেখেন বা কোনো বন্যপ্রাণী দেখেন, আপনারা হত্যা না করে আমাদেরকে জানান, আমরা উদ্ধার করে আবার সেটাকে অবমুক্ত করে দেব। ছাত্রাবাস সহ ক্যাম্পাসের যে কোনো লোকালয়ে সাপ দেখা মাত্র সেখানে উদ্ধারে ছুটে যাচ্ছেন মাহফুজ, অনন্যারা। আর এভাবেই ক্যাম্পাস খোলার ভিন্ন ধর্মী এক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমরা শিক্ষার্থীদের এমন চিন্তাকে অবশ্যই সাধুবাদ জানাই, কারণ এই প্রকৃতি কেবলমাত্র মানুষের একার জন্য নয়,
এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য অন্য সব প্রাণীর নিরাপদ অবস্থানের বিষয়টিও আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই পর্যায়ে থাকছে আমার চেষ্টা। সারা বিশ্ব কোন তালে চলছে আর আমরা কোন তালে চলছি? না, সময় বদলেছে। সময় বদলেছে বলে আমাদের দেশের তরুণরা এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন বলেই একদল তরুণ উচ্চশিক্ষা শেষ করে রান্না শিখছেন দেশে বিদেশে তাদের ক্যারিয়ার গড়ে তোলার জন্য। স্বল্প শিক্ষিতদের পেশা মনে করে বাবুর্চিদের প্রতি যারা অবজ্ঞা দেখান তাদের জন্য বিষয়টি রীতিমতো একটি ধাক্কা মনে হতে পারে। এখানে যারা রান্না শিখে আন্তর্জাতিক মানের বাবুর্চি বা শেফ হতে এসেছেন তারা প্রায় সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। ভাবা যায় এই শিক্ষিত তরুণরা এত কষ্ট করে দেশে বিদেশে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে এখন কতটা মনোযোগ দিয়ে রান্না শিখছেন। ধরা যাক এই দুই ভাইয়ের কথাই, তারা দুজনেই খুব জেনে বুঝে রান্না নিয়ে পড়ালেখা করতে এসেছেন রান্না বিষয়ক এই প্রতিষ্ঠানে। আমি চিন্তা করেছি আমি আমার দেশীয় কুইজিন নিয়েও হয় কেন না যে আমি বাইরে কাজ করি, যেমন আমি মালয়েশিয়াতে পড়াশোনা করেছি, আমি চেষ্টা করব যে ওইখানে আমাদের বাংলাদেশি কুইজিন নিয়ে কাজ করার জন্য। আমার ইচ্ছা আছে যে আমি ইউকেতে গিয়ে নিজের রেস্টুরেন্টে নিজের কাজ নিয়ে যদি একটু আমার যেটা আমি লাভ করি সেটা যদি আমি করি তাহলে I think it will be better for me. রান্না শিখতে আসা তরুণদের এক একজনের এক এক রকম পরিকল্পনা। তাদের প্রত্যেকেরই স্বপ্ন রান্না শিখে শেফ হওয়া। কেউ শেফ হয়ে বিদেশ যেতে চান, কেউ উদ্যোক্তা হতে চান, আবার কেউ চাকরি করতে চান। আমি কিছুদিন খোঁজ খবর নিলাম, দেশের বাইরে কারোর সাথে কয়েকজনের কথা বললাম, আমার ফ্রেন্ডদের সাথে, আমার কাজিনদের সাথে। সবাই বললো যে হ্যাঁ, তুমি যদি প্রপার সার্টিফিকেশন অনুযায়ী কাজ করো, there is a big opportunity worldwide শেফের জায়গাটা থেকে। এখানে কালিনারি আর্ট যে সম্বন্ধে যেগুলো আমরা জানতেছি মানে পড়ালেখার ভিতরে মাধ্যমে, সেগুলো আমরা জানতেছি পুষ্টিগুণ কি করে বজায় রেখে রান্নাটাকে সুন্দর করে করা যায়। প্রচলিত চিন্তাধারার অনেকেই হয়তো মনে করতে পারেন রান্না সেটা তো এমনিই শেখা যায়, এটার জন্য এত পড়ালেখার কি দরকার আছে। এ ব্যাপারে বলতে গিয়ে রান্না বিষয়ক প্রশিক্ষকরা বললেন রান্নার সাথে পড়ালেখার গুরুত্ব আছে বলেই দুনিয়া জুড়ে শেফদের এতটা চাহিদা। যেসব স্টুডেন্টরা আসে ম্যাক্সিমাম মিশন এবং ভিশন হচ্ছে ওরা দেশের বাইরে যে এই প্রফেশনটার উপরে কাজ করছে, এবং শুধু দেশের বাইরেই না, ওরা দেশের মধ্যেও অনেক সুন্দর সুন্দর জায়গায় অনেক সুন্দরভাবে মানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে। একটা ফুডের হচ্ছে আমার ফুড ভ্যালু যেটাকে বলে, নিউট্রিশনের একটা ব্যাপার থাকে যে ব্যালেন্সড একটা ডায়েট আমরা কীভাবে মেনটেন করব। পুরো জিনিসটাই হচ্ছে কি একটা মানুষকে প্রপার ওয়েতে একটা ইন্ডাস্ট্রির জন্য রেডি করা, এবং ভবিষ্যতে সে যেন রান্নাটাকে নিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য মানুষটাকে প্রিপেয়ার করা হচ্ছে। রান্না শিখছেন তরুণরা, শেখাচ্ছেন তরুণরা, এমনকি রান্না শেখার প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তা তারাও তরুণ। আমাদের এখানকার শেফরা কিন্তু দেশের বাইরে গিয়ে তারা কিন্তু নেগোশিয়েট করতে পারে না, কারণ কি দে ডোন্ট হ্যাভ এনি একাডেমিক ডিগ্রি, রাইট? তারা কিন্তু অনেক বেশি পরিমাণ আপনার মানে প্রিভিলেজড অবস্থায় থাকে। তারা কিন্তু বাইরের শেফের থেকে অনেক ভালো করছে, হ্যাঁ, দে আর স্ট্রাইভিং এ লট, তাদের অনেক হার্ড ওয়ার্কিং মেন্টালিটি আছে, বাট দে আর নট গেটিং মোর লাইক ফরেনার হচ্ছে যে পরিমাণ ইনকামটা করছে। ওই সব জায়গা থেকে মনে হয়েছে যে হোয়াই নট আমরা যদি ফুড নিয়ে কাজ করি, আমাদের একটা ইনস্টিটিউট আমরা করতে পারি। দেশের বাইরে থেকে আমাদের কাছে প্রতিনিয়তই ফোন আসে। গত সপ্তাহেও আমাদের ব্রিটেনের কুলিনারি অ্যাসোসিয়েশনের একজন সহসভাপতি ওই ভদ্রলোকের সাথে কথা হয়েছিল। মানে ওরা চাচ্ছে যে আপনার প্রায় 2000-এর মতো লোক দরকার তাদের। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের সরকারি বেসরকারি বেশ কিছু রান্না শেখার প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে প্রচলিত চিন্তা থেকে বের হয়ে দলে দলে শিক্ষিত তরুণরা ছুটে আসছেন শেফ হওয়ার জন্য। কারণ তারা জেনে গেছেন প্রচলিত এসব চিন্তার বাইরেই হাঁটছে সারা বিশ্বের তরুণ সমাজ। এইসব দৃষ্টান্ত আমাদেরকে অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, বের হয়ে আসতে হবে পাছে লোকে কিছু বলে এমন চিন্তা থেকে। তরুণদের মাধ্যমে নয়া দামান গানটি যখন ব্যাপক জনপ্রিয়তা পেল, তখন বিষয়টি স্পষ্ট হলো যে সিলেটের এই জাতীয় লোকগানগুলো কতটা সমৃদ্ধ হতে পারে। অথচ এই লোকগানগুলো
প্রায় হারিয়ে যেতে বসেছিল। না, আমাদের লোকসঙ্গীত কোনোভাবেই হারিয়ে যাবে না যখন তরুণরা দায়িত্ব। ধামাইল গান ছিল প্রায় বিলুপ্তির পথে, সেখান থেকে নয়া দামান গানটি ধামাইলকে যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে। নয়া দামান গানে কণ্ঠ দেয়া তোশিবা মনে করছেন এখনই সঠিক সময় ধামাইল গান নিয়ে ব্যাপকভাবে কাজ করা। আসলে দামাইল আমাদের এখনকার সিলেটের একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে বিরাটভাবে। আগেও ছিল, আগে তো গ্রামে অঞ্চলে ছিল, এখন নতুনভাবে অনেক সামনে এগিয়ে আছে। এখন দামাইলটা নতুন করে মিউজিক করে আমরা সবার সামনে আনতেছি। যেমন ধরেন আমার নয়া দামানদের পর যখন সবাই চাইলো যে নয়া দামান পর আর কিছু আসুক, সবাই চাচ্ছে যে দামানদের গাইলা কন্যের কেন গাইলা না, তারপরে একটা করে একটা প্রজেক্ট, এটা অনেক বিগ একটা প্রজেক্ট, একদম ছবির নায়িকা সহ আমরা এটা মডেলিং করিয়েছি গানটা নয়া কন্যা। নয়া দামানের পর নয়া কন্যা দিয়ে তোশিবা যখন বিলুপ্ত প্রায় ধামাইল গানকে প্রাণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তখন সিলেটের দেশ থিয়েটারের একদল তরুণ মাঠে নেমেছেন ভিন্নভাবে। কিভাবে জনগণের সামনে ধামাইল গানকে উপস্থাপন করা যায়, কাহিনী নির্ভরশীল, যেমন ধরকা আমরা এই 10টি গান চিন্তা ভাবনা করছি করার। যেমন ধরকা এই যে শ্বশুর বাড়ি নিয়ে, হৌরহরি নিয়ে, যেমন যখন একজন স্বামী যখন নতুন জামাই যখন শ্বশুর বাড়ি যায়, তার একটা মায়া বা খদর থাকে, আর যখন মনে করি লোক ফুরান হয়ে যায়, এই খদরটা থাকে না। এই রকম কাহিনী নির্ভরশীল উপলক্ষে আমরা 10টা ধামাইল গান বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্ম সিলেটের মনোরম পরিবেশে আমরা উপস্থাপনা করবো। ধামাইল গানকে দর্শকদের সামনে তরুণরা উপস্থাপন করছেন কাহিনীর মাধ্যমে, কেননা ধামাইল গানের কথায় থাকে লোককাহিনী, যা মূলত বিয়ের মতো উৎসবকে কেন্দ্র করে হয়ে থাকে। সেটার সাথে আবার থাকে ভিন্ন ধারার নাচ। আমি যেটাতে কাজ করছি মূল ক্যারেক্টারে, সেটা হচ্ছে পুরান দামান। এটা পল্লবী দাস মোর কণ্ঠে গাওয়া আমাদের সিলেটের একটি গান, রাইটারের লেখা গান, তার গানে করছি। আর ধামাইল গান করছি, এটা আমার জন্য খুব একটা ভালো দিক যে আসলে আমাদের সিলেটের ধামাইল গানগুলো হারিয়ে গেছে। আমার আসলে খুবই ভালো লাগছে যে সিলেটের একদম আঞ্চলিক গানের ধামাইল গান হচ্ছে মৌলিক গান, মানে আমাদের সিলেটের ঐতিহ্যই হচ্ছে ধামাইল গান। যেহেতু ধামাইল গানের ভিডিও হচ্ছে, ওইটাতে আমি নিজেও একটা কাজ করতেছি, প্লাস ওরা ধামাইল যে করতেছে ওইটাতে কোরিওগ্রাফিও করাইছি। এটা করতে পেরে যে মানুষ নেক্সটে দেখবে আমাদের ধামাইল গানটা আরও সুন্দরভাবে, গানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে। তো ওইটা থেকে আমার খুবই ভালো লাগতেছে যে আমি এই কাজগুলোর সাথে সংযুক্ত আছি। তরুণরা যে ধামাইল গানকে নিয়ে বড় পরিসরে কাজ করছেন, সেখানে আর্থিক সহ সব ধরনের সহায়তা দিচ্ছেন দুবাই প্রবাসী এক ব্যক্তি, যার বাড়ি সিলেট নয় রাজশাহী। ধামাইলকে ভালোবেসেই তিনি এগিয়ে এসেছেন তরুণদের সাথে কাজ করার জন্য। এই গানটা এখন বর্তমান দরকার আছে, তাই আমি খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে আমি ডিসিশন নিলাম কি এই ধামাইল সুরের গানগুলো, এই সিলেটের ঐতিহ্য আমি একটু ধরে রাখতে চাই। সোনা দিবা গয়না দিবা, লাল খাফর ফরাইয়া গো, লাল খাফর ফরাইয়া, সাথে কইরা লইয়া যাইবা তোমার জামাই মিয়া গো, তোমার জামাই মিয়া। নয়া দামা নাইবা কইনা গাড়িতে সরিয়া গো, গাড়িতে সরিয়া, নয়া দামা নাইবা কইনা গাড়িতে সরিয়া গো, গাড়িতে সরিয়া। শুধু সিলেট অঞ্চল নয়, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের সমৃদ্ধ লোকসঙ্গীত যা বিলুপ্তির পথে রয়েছে, সেগুলো যেন আবারও প্রাণ ফিরে পায় আমাদের এই তরুণদের মাধ্যমে।
এই পর্যায়ে থাকছে আওয়াজ তোলো। বিদ্যমান নানা বাস্তবতায় তরুণরা যে কতটা মানসিক চাপের মধ্যে থাকে সে ব্যাপারে ধারণা পেতে আপনি যেতে পারেন সেই হাসপাতালগুলোতে যেখানে হার্টের চিকিৎসা হয়। প্রতিনিয়ত তরুণরা এখন হার্ট অ্যাটাক করে ওই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। এর পেছনে একদিকে যেমন রয়েছে মানসিক চাপ, অন্যদিকে রয়েছে নিয়ন্ত্রণহীন জীবনযাপন। গ্রিলের ছোটখাটো ব্যবসা করতেন শরীফ। করোনার স্থবিরতায় বন্ধ হয়ে যায় সেই ব্যবসা। উপার্জনের নানা চেষ্টা, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এই অবস্থায় যে মানসিক চাপের মধ্য দিয়ে শরীফকে যেতে হয়েছে, তাতেই মাত্র 32 বছর বয়সে বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে, এমনটাই বলছেন তার স্ত্রী। টেনশন তো ছিল, করোনার কারণে কাজকর্ম ছিল না, এইসব নিয়ে টেনশন ছিল। টেনশন থেকেই এরকম হিসাবে কোনো কাজই ছিল না, মানে আমরা অনেক দেনা হয়ে গেছি এসব নিয়ে, মানে অশান্তি, বাসা ভাড়া পাও না, অনেক কিছু এসব নিয়ে। এটা তো গেল একটা কেস স্টাডি। এরকম অসংখ্য ঘটনা ইদানিং লক্ষ্য করছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকরা। তাদের সেই অভিজ্ঞতা দিয়ে আমরা এবার আওয়াজ তুলতে চাই তরুণদের হৃদরোগ এবং বর্তমান সময়ের মানসিক চাপের বিষয়টি নিয়ে। আমাদের দেশের প্রেক্ষাপটে এখন ইয়াং জেনারেশন যারা আছে তারা বেশি হার্ট অ্যাটাকে ভুগছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে স্ট্রেস, বিকজ তারা জীবনে কেরিয়ার ডেভেলপ করতে যে স্ট্রেসে পড়ছেন, বিভিন্ন রকম কম্পিটিটিভ জায়গায় যে স্ট্রেসে পড়ছেন। আমরা অনেক, বিশেষ করে ইউনিভার্সিটি ক্যান্ডিডেট যারা আছেন, পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে হার্ট অ্যাটাক পাচ্ছে। আমরা সাধারণত বলতাম যে আগে হার্ট অ্যাটাক হতে গেলে অ্যাটলিস্ট 40-50 পরে হতো, বাট এখন দেখা যাচ্ছে যে অনেক ইয়াং পেশেন্ট, 20 বছর, 22 বছর, 30 বছর। এখন দেখেন আমার পাশে এই যে রুগীটা আছে, ওনার বয়স 35 বছর, উনি এই বয়সে একটা হার্ট অ্যাটাক, বড় ধরনের একটা হার্ট অ্যাটাক নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছে। স্ট্রেসের কারণে আমরা অনেক পেশেন্ট পাচ্ছি, এমআই পেশেন্ট, যে সেক্ষেত্রে অনেকে যে এখন যে জেনারেশন আছে অনেকে স্ট্রেসে থাকে, প্রফেশনালি, পার্সোনালি বিভিন্ন বিষয় নিয়ে স্ট্রেসে থাকে, তাদের ভিতরে এই প্রবণতা অনেক বেশি এখন। এরকম কি কোনো রোগী পেয়েছেন? হ্যাঁ, আমরা অনেক পেয়েছি এখানে। যেরকম আপনার কিছুদিন আগে আমাদের এখানে একটা পেশেন্ট ছিল 27 ইয়ার্স ওল্ডের। তো সে দেখা গেছে যে সে পার্সোনালি বিভিন্ন বিষয় নিয়ে খুব স্ট্রেসে ছিল, ফ্যামিলিয়াল ইস্যু, পার্সোনাল ইস্যু, তার ওয়াইফ ইস্যু নিয়ে সে যে মারাত্মক ধরনের স্ট্রেসে ছিল। ওর পর থেকে তার 3-4 দিন পরে ডিভোর্স হয়ে যাওয়ার 3-4 দিন পরে সে আমাদের এখানে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়। ইয়াংদের মধ্যে করোনারি হার্ট ডিজিজ বা হৃদরোগ হওয়ার ঝুঁকিটা কিন্তু অনেক বেড়ে গেছে। তো এটার অনেকগুলো কারণ হতে পারে। কারণ হচ্ছে হলো স্ট্রেস, একটা বিশাল বড় ব্যাপার। তারপর যেটা হচ্ছে যে স্থূলতা এবং অলস জীবন, রাত জাগা, এবং আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল, এবং ইয়াংদের যে বিভিন্ন ধরনের মাদকাসক্তি বা নেশা, তো সবগুলো বিষয় কিন্তু এটার সাথে জড়িত। মানসিক স্ট্রেসে আমাদের করোনারি আর্টারি যে আছে, হার্টের রক্তনালী, হার্টের রক্তনালীতে স্প্যাজম হয়, মানে হঠাৎ করে চুপসে যায়। তাহলে এই যে স্পাজম হলো, এমনকি তার যদি ব্লক নাও থাকে সেই ক্ষেত্রেও এই স্পাজম হয়ে হার্ট অ্যাটাক হয়ে এমনকি মৃত্যুরও ঝুঁকি হতে পারে। তরুণদেরকে অবশ্যই নিজেদের দিকে খেয়াল করতে হবে। এটা যেমন সত্য, তেমনি সত্য তরুণদের দিকেও সমাজকে খেয়াল করতে হবে। কারণ মানসিক চাপের বিষয়টি এমনি এমনি আসে না, এটার জন্য বিদ্যমান বাস্তবতা অনেকাংশেই দায়ী। আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের অংশে, মন কে যে চায়। বলিউড সুপারস্টার শাহরুখ খানের সন্তানকে সম্প্রতি মাদকের ঘটনার কারণে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনার পর সব দিক থেকে প্রশ্ন উঠেছে যে অভিভাবক হিসাবে শাহরুখ খানের এক্ষেত্রে কি কি দায় থাকতে পারে। দায় যাই থাকুক, এই বিষয়টি থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। কেমন আছেন দর্শক? আশা করছি ভালো আছেন। আজকে আশিকুরকে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই যে এই যে বহুল আলোচিত একটা টপিক নিয়ে এসেছে, এটা আসলে অনেকের মনে এই প্রশ্নটা এসেছে, এই যে আমাদের বলিউড সুপারস্টার শাহরুখ খানের সন্তান যে এত সুখ স্বাচ্ছন্দ্য প্রাচুর্যের মধ্যে বড় হয়েও কেন সে মাদকাসক্ত হলো, এবং একই সাথে সে কিন্তু একটা ভালো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণও করছিল, তারপরও এই সন্তানটি কেন মাদকাসক্ত হলো, এই প্রশ্নটা অনেকের মনেই এসেছে। আমাদের পক্ষে আসলে গেস করা সম্ভব নয় শাহরুখ খান অভিভাবক হিসেবে কেমন ছিলেন,
কিন্তু বিভিন্ন সংবাদে আমরা দেখেছি যে তার সন্তান বলছে তার বাবার সাথে কথা বলতে হলে তাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে। এখান থেকে কিন্তু একটা বিষয় খুবই ক্লিয়ার হয়ে যায় যে সন্তানের সাথে বাবার খুব একটা কোয়ালিটি টাইম হয়তো স্পেন্ড করা হতো না, বা বাবা এতটাই ব্যস্ত ছিলেন যে তার সন্তানকে প্রপার সময় দিতে পারতেন না। গবেষণায় কিন্তু এই বিষয়টা এসেছে, যারা মেল পার্সন, যারা ইয়াং অ্যাডাল্ট, তাদের যখন তাদের বাবার সাথে সম্পর্ক ভালো থাকে তাদের মাদকাসক্ত হওয়ার প্রবণতা কম। একই সাথে পরিবারের সদস্যদের মধ্যেই যখন একটা খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, যখন তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে, তাদের মধ্যে মাদকাসক্ত হওয়ার প্রবণতা কম থাকে। কিন্তু অনেক ক্ষেত্রেই আমি দেখতে পাই, আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসেও দেখেছি যে বাবা মারা হয়তো তাদের প্রফেশনে এত বেশি ব্যস্ত থাকেন যে তারা তাদের প্রাচুর্য, বিত্ত বৈভব দিয়ে সন্তানদেরকে খুশি রাখার চেষ্টা করেন, একদম কোনো সীমাহীনভাবে তাদের চাহিদাগুলো পূরণ করে দেন, কিন্তু সেগুলো কিন্তু বস্তুবাচক। তাদের যে ইমোশনাল সাপোর্টটা দরকার, তাদের যে গাইডেন্সটা দরকার, সেটা কিন্তু প্রপার হয় না। তখন যেটা হয় যে তারা একটা পর্যায়ে তাদের লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে, এবং তাদের যে এত বেশি প্রাচুর্য হাতে চলে আসলে অনেক এক্সপেরিমেন্টাল ওয়েতে তারা ড্রাগগুলোকে আসলে এক্সপ্লোর করা শুরু করে, এবং একটা পর্যায়ে কিন্তু তারা মাদকাসক্ত হয়ে যায়। এখানে আরেকটি প্রশ্ন বারবার এসেছে, এই যে আরিয়ান খান যখন মাদকাসক্ত হলেন, তার বাবার অনেকগুলো মুভিতেই কিন্তু দেখা গেছে যে সে হয়তো র্যান্ডম স্মোক করছেন বা ড্রিঙ্ক করছেন। তো এটার কোনো প্রভাব আছে কিনা? আমরা যদি খেয়াল করে দেখি, অসংখ্য মুভি স্টার আছেন যারা তাদের মুভিতে র্যান্ডম হয়তো স্মোকিং করছেন বা ড্রিঙ্ক করছেন, ড্রাগ নিচ্ছেন, এবং এটাকে এমনভাবে গ্লোরিফাই করা হয়, এটার কিন্তু তরুণ এবং ইয়াং অ্যাডাল্ট যারা আছেন তাদের উপর খুব বেশি প্রভাব আছে। সুতরাং এই ধরনের কোনো মুভি বা কন্টেন্ট তৈরি করার আগে কলাকুশলীদেরকে সেই ব্যাপারে খুব বেশি সচেতন হওয়া প্রয়োজন। তাহলে এই যে কিশোর এবং তরুণ যারা, তাদের অভিভাবকতাটা কেমন হবে তাদেরকে মাদকাসক্ত থেকে দূরে রাখার জন্য? বিভিন্ন গবেষণায় 4টা কম্পোনেন্টের কথা বলা হয়েছে। প্রথম কম্পোনেন্টটা হচ্ছে তাদেরকে মনিটর করতে হবে, তারপরে তাদের প্রয়োজন অনুযায়ী গাইডেন্সটা সবসময় অ্যাভেলেবেল থাকতে হবে। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনহিবিটরি কন্ট্রোল। তাদেরকে কিছু কিছু জায়গায় খুবই স্পষ্টভাবে না বলা শেখাতে হবে, এবং তাদের জন্য না অভিভাবককে বলতে হবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে, তাদের জন্য অভিভাবক যেন সাপোর্ট হিসেবে অ্যাভেলেবেল থাকেন। এখানে মূলত ইমোশনাল সাপোর্টের বিষয়টা বলা হচ্ছে। তার মানে অভিভাবকের সাথে সন্তানের যে অ্যাটাচমেন্ট, সেটা যেন খুবই একটা হেলদি পজিশনে থাকে, যেন তারা মাদকের মতো একটা ভয়াবহ দিকে ঝুঁকে না পড়ে। ভালো থাকবেন দর্শক। একটা বিষয় খুবই স্পষ্ট যে মাদকের ব্যাপারে অভিভাবকদের যেমন দায় আছে, তেমনি সমাজেরও অনেক দায় আছে। কেননা সমাজ যদি মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে না পারে, তবে আমাদের কিশোর তরুণদের রক্ষা করা সত্যিই কঠিন। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল এই ওয়েবসাইটে www.ntbbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।